এই যে আমাদের রাজনীতিবিদেরা আমাদের কাছে দোয়া চায় না, এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার। মানে দোয়া দিয়ে মানুষকে কিভাবে রিলিজিয়াসলি একটা বন্ডিংয়ের ভিতর ফেলা যায়, এরিক রুট খুব দারুণভাবে 90-এর দশকে কাজটা উনি দেখিয়েছেন। যে বাংলাদেশে এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তন ঘটছে নীরবে। এই সাংস্কৃতিক পরিবর্তনের একটা বড় উপাদেয় হচ্ছে ইসলাম। আমাদের এই শীতের সময় যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো বড় বড় স্কুলগুলোতে, সবগুলো রিপ্লেস হয়ে এখন কিন্তু আমরা চাল সাথে ঢুকে গেছি। একটা ক্রিটিক্যাল সমাজ ছাড়া আপনি ইনক্লুসিভিটিটা নিশ্চিত করা খুব কঠিন। সুতরাং ইসলামের পজিশনিংটা বাংলাদেশের রাজনীতিতে স্টেট পলিসির ভিতরে কিভাবে আসবে, এই নেগোসিয়েশন করার কোনো টেকনিক্যাল স্কিল আমি পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে দেখি না। পলিটিক্সটাই আমাদের মূল মানে সংযুক্তির কারক না হয়ে বিভক্তির উপলক্ষ হয়ে গেছে আসলে। চর্চার আলাপচারিতায় আমরা তিনজন কথা বলবো। আমার বাঁ পাশে আছেন থমসন রিভার্স ইউনিভার্সিটির ডক্টর হুমায়ুন কবির এবং ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসের শিক্ষক গবেষক খান রবিউল আলম। আজকে আমরা কথা বলবো, গল্প করব আপনাদের কাজ নিয়ে, আপনাদের গবেষণা নিয়ে, আপনাদের চিন্তা নিয়ে এবং আপনাদের সমাজ ভিক্ষা নিয়ে, মানে সমাজকে কীভাবে দেখছেন। প্রথমে আসি ডক্টর হুমায়ুন কবির। আপনি তো বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ান, একই সঙ্গে গবেষণা করেন। আপনার গবেষণার জায়গা হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল। এবার বাংলাদেশে আসার উপলক্ষটা কি? ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমি বাংলাদেশে এবার আসছি একটু গবেষণার কাজে। আমি জাপানি এক বিশ্ববিদ্যালয়ের সাথে জয়েন্টলি একটা গবেষণা করছি বাংলাদেশের শিয়া মুসলিমদের নিয়ে। এর সাথে আমার আরেকটা গবেষণার কাজ চলছে, আরেকজনের সাথে কোলাবোরেটিভ হিসেবে করছি, সেটা হচ্ছে বাংলাদেশের তৃতীয় মানুষের ইসলামী শিক্ষা নিয়ে। তো আমার গবেষণার পরিক্ষেত্রটা হচ্ছে ইসলাম, রাজনীতি, তারপরে জাতীয়তাবাদ, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা এবং ইসলাম এবং কালচারের সম্পর্ক, এগুলো নিয়ে আমি কাজ করি অনেকদিন ধরে। খান মোহাম্মদ রবিউল আলম, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা লিবারাল আর্টস ইউনিভার্সিটিতে পড়ান, কিন্তু আপনি বেশিরভাগ সময় গ্রামে থাকেন, গ্রামের মানুষের সঙ্গে মেলামেশা করেন, তাদের সম্পর্কে আপনার অনুভূতি জানতে চাই, আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। বেসিক্যালি আমি সখ্যপ্রিয় মানুষ আর কি, মানুষের সঙ্গে মিশতে আমার ভালো লাগে এবং মানুষকে আমি এক টেক্সট হিসেবে দেখি, প্রতিটি মানুষকে বই হিসেবে দেখি এবং এর ভিতরে আমি অমিতের সম্ভাবনা খুঁজে পাই। এটা মানুষকে শোনার যে মনোবৃত্তিটা, সেটা অনেক সমৃদ্ধ করে আসলে। এদিক থেকে গ্রাম, শহর, সাধারণ মানুষ, বিশেষ করে আমি একটু শিক্ষিত মানুষদের এড়িয়ে চলি সম্প্রতি আর কি। তার এখানে সেটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। সাধারণ মানুষদের অনেক নাইব মনে হয় এবং খুব জেনুইনলি তারা কথা বলে, যদিও কিছুটা কমপ্লিকেসি নানা কারণে মানুষের ভিতরে এখনো তৈরি হয়েছে। পাবলিক সাইকিতে বড় ধরনের পরিবর্তন আমরা দেখছি নানা দিক থেকেই। অস্থিরতা বেড়েছে, দ্বন্দ্ববিবাদ বেড়েছে, এক্সপ্রেশনের প্রবণতা বেড়েছে মানুষে। যে মানুষ কখনোই কাউকে নিজের কিছুই পারফরমেন্স দেখাতে পারতো না, তিনি একটা সোশ্যাল মিডিয়ার কারণে নতুন আইডেন্টিটি পেয়েছেন এবং সে পারফরমেন্সগুলো উনি মানুষকে দেখাচ্ছেন। ইকোনমিক পার্সপেক্টিভে তো একটা বড় ধরনের ট্রান্সফরমেশন গ্রাম পর্যায়ে ঘটে গেছে। মানে সার্ভিস বেস, এগ্রো বেস যে ইকোনমি, সেই জায়গাটা ট্রান্সফরমেশন হয়ে সার্ভিস বেস ইকোনমির একটা রিপ্লেসমেন্ট ঘটেছে। আর মোড অফ প্রোডাকশনের জায়গা থেকে যদি বলেন যে কৃষি নির্ভর যে অর্থনীতি, সেটাতে প্রজেক্ট নির্ভর অর্থনীতির আরেকটা অনুপ্রবেশ আমরা দেখছি। অর্থাৎ উৎপাদনের দিক থেকে মৌলিক চেঞ্জগুলো বলতে গেলে এই, যেমন মাছের ঘের, আরুর প্রজেক্ট, পেয়ারা প্রজেক্ট, নিউ কালচার আমাদের। এবং এগুলোর ক্ষেত্রে যে মেজর যে প্রবলেমটা হয়েছে, কৃষক তার জমির কাগজে কলমে শর্ত পাচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে তার জমির উপরে তার ওনারশিপটা লুজ করছে। কারণ একটা গভীর নীলকূপের আন্ডারে যখন 300 বিঘা জমি থাকে তার, এবং এটা যখন লগ্নিকারী বিনিয়োগ করেন, গভীর নলকূপের অপারেটর এবং লগ্নিকারকের মধ্যে একটা সখ্য তৈরি হয় এবং একজন মিডলম্যান থাকেন, একজন দালাল থাকেন, তিনি এটা নেগোশিয়েট করেন। ফলে 300 একর জমির ভিতরে আপনার এক খণ্ড জমি আপনাকে না দেওয়ার কোনো উপায় থাকে না।
আমাকে একজন কৃষক বলেছেন যে কাগজ কলমে তো আমার জমি আছে, কিন্তু বাস্তবে তো আমার জমি নাই, কারণ এই জমিতে তো আমি ধান চাষ করতে পারবো না, কারণ এটা প্রজেক্টের আওতায় চলে গেছে। ফলে আনঅফিসিয়ালি একটা ওনারশিপের বড় ধরনের চ্যালেঞ্জ। তো এক ধরনের চিরস্থায়ী বন্দোবস্ত আমি কি এটাকে বলি আমাদের যে- গ্রাম সমাজে এখনো আছে? হ্যাঁ, আমি এটাকে বলি নিউ কলোনিয়ালিজম ইন এগ্রিকালচার প্রোডাকশন। এটা নিয়ে আমি বিআইডিএস এ কথা বলছিলাম ওনাদেরকে দেখার জন্য, ওনাদের ওই মনোভঙ্গি আমি খুঁজে পাই নাই। এনিওয়ে, আরেকটা হচ্ছে পলিটিক্স। আচ্ছা, রাজনীতিটা আমরা পরে আসি। তাহলে এইটা দুটো চেঞ্জ। আরেকটা বড় ধরনের চেঞ্জ যেটা আমি দেখছি যে সোশ্যাল নেটওয়ার্কিং এর ক্ষেত্রে গ্রাম পর্যায়ে একটা বড় ধরনের চেঞ্জ হয়েছে। অর্থাৎ পাবলিক প্লেস যেগুলো ছিল, ধরেন আপনার গ্রামের যে খেলার মাঠটা ছিল, ক্লাব ঘর ছিল, এগুলো রিপ্লেসমেন্ট হয়ে এখন হিউজ পরিমাণে টি স্টলের বুমিং হয়েছে আর কি, এবং ছোট ছোট গ্রোথ সেন্টার মার্কেটগুলো ইমার্জ করেছে, এবং এগুলো নট অনলি দ্য সোর্স অফ বিজনেস, স্মল বিজনেস অর এন্টারটেইনমেন্ট, এগুলো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এজেন্ডাগুলো সেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডক্টর হুমায়ুন কবির, আপনি বলুন। কত বছর পর বাংলাদেশে আসলেন? আমি প্রতি বছরই আসি কম বেশি, মাঝে মাঝে 1-2 বছর বাদ পড়ে। তো আমি গত বছর ডিসেম্বরে আসছিলাম, তার আগে জুলাইতে আসছিলাম গত বছরে, আবার এবছর আসলাম। তার আমার মানে আশা খুব হয়। বড় পরিবর্তন আপনি দেখেন না, কিন্তু একটা ধারাবাহিক পরিবর্তন তো লক্ষ্য করছেন হ্যাঁ, আমাদের হ্যাঁ। গ্রামীণ সমাজে, আমাদের শহুরের সমাজে। হুম, সেটি আপনি একজন নৃতাত্ত্বিক হিসাবে যদি বলেন যে নিশ্চয়ই। পরিবর্তনটা কীরকম? হ্যাঁ, নিশ্চয়ই। অনেক ধরনের পরিবর্তন আছে, তো কোন পরিবর্তনটাকে আমরা পরিবর্তন হিসেবে গণ্য করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাংস্কৃতিক, সামাজিক, হ্যাঁ। পেশার কথা বললেন হ্যাঁ। রবিউল ভাই। তো একটা পরিবর্তন আমার চোখে পড়ে, যেটা আমার গবেষণার কাজের সাথেই সম্পর্কিত। সেই পরিবর্তনটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তন ঘটছে নীরবে। এই সাংস্কৃতিক পরিবর্তনের একটা বড় উপাদেয় হচ্ছে ইসলাম। সো ধর্ম এই অর্থে তো এক ধরনের থিসিস ছিল, যেটাকে আমরা বলি যে যারা আমাদের আগের বড় বড় তাত্ত্বিকরা ছিলেন, তারা মনে করতেন যে সমাজের যখন উন্নয়ন হয়, সমাজের যখন আধুনিকায়ন হয়, তখন বোধহয় আস্তে আস্তে ধর্মের প্রভাবটা কমে যাবে। যেমন আপনারা নিশ্চয়ই জানেন, একজন সমাজতাত্ত্বিক আছেন, উনি ফাউন্ডার বলা হয় ম্যাক্স ওয়েবার। উনি বলতেন যে আসলে এক ধরনের ডিসএনচ্যান্টমেন্ট হবে, মানে মডার্নিটি বা আধুনিকতা, মানে ডিসএনচ্যান্টমেন্টের বাংলা কি বলবো জানি না, ধরেন ধার্মিকতাটাকে কমিয়ে দিবে আর কি, মোর এইটা হবে, এই ধরনের এক ধরনের প্রেডিকশন ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এখন অনেক সমাজে, শুধু বাংলাদেশে না, কিন্তু আধুনিকতা উন্নয়নের সাথে সাথে এই ডিসএনচ্যান্টমেন্ট যেটা হওয়ার কথা ছিল, মানে ধার্মিক প্রভাবটা কমে যাবে, বিজ্ঞানের প্রভাবটা বেড়ে যাবে, হ্যাঁ, এরকম মানুষ আরও র্যাশনাল হবে, এইটা যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। তো দেখা যাচ্ছে যে এই যে আধুনিকতার উদ্ভব, মানে আধুনিকতা বলতে অনেক কিছু বোঝায়, ধরুন সোশ্যাল মিডিয়া ব্যবহারের উদ্ভব, ধরুন ইন্টারনেট ব্যবহারের উদ্ভব, তো এই যে এত কিছু নতুন নতুন সামাজিক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনগুলো কিভাবে আমাদের সাংস্কৃতিক জীবনকে পরিবর্তন করছে, তার ভিতরে ধরেন একটা গুরুত্বপূর্ণ আমার অবজারভেশন হচ্ছে যে বাংলাদেশে ধার্মিকতা যে প্রবণতা, সেটা অনেক ধর্মের প্রভাব অনেক বেড়ে গেছে, এবং সেটা আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক জীবন, পারিবারিক আমাদের জীবন, সাংস্কৃতিক জীবন, ইভেন কি আমাদের রাজনৈতিক জীবনকেও প্রভাবিত করছে। এটা একটা বড় পরিবর্তন। আমি একটু হুমায়ুনের সঙ্গে অ্যাড করতে চাই যে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে সাইলেন্স ওরশিপের জায়গাটা, মানে আমরা খুব দেখেছি শৈশবে, আমি গ্রামের ছেলে, গ্রামের মানুষ হওয়া, মানুষের মধ্যে ধর্ম পালনের যে নীরবতার ব্যাপারটা ছিল, অর্থাৎ নিবিষ্ট হয়ে একাগ্রচিত্রে হাম্বল কন্ডিশনে মানুষ কিন্তু চর্চার ভিতরে ছিল। কিন্তু এখন মানে এক্সিবিট করার একটা টেন্ডেন্সি নতুনভাবে দেখছি, মানে প্রদর্শন। আগে যেটা একান্ত ছিল, মানে ছিল। একান্ত ব্যক্তিগত ছিল, এখন প্রদর্শনটা খুব প্রমিনেন্ট হয়ে উঠলো। এটার একটা বড় ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে। আপনি এটা হয়তো পজিটিভ নেগেটিভ নানাভাবে হয়তো ব্যাখ্যা করা যেতে পারে, যে রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলোর যে রিশেপিং, বিশেষ করে মসজিদগুলা, আপনি গ্রামের মসজিদে এখন অবলীলায় আপনি এসি পাবেন, চমৎকার ডেকোরেটিভ মসজিদ পাবেন, ইনভেস্টর পাবেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আচার সর্বস্বতা চর্চার ক্ষেত্রে স্পিরিটের তুলনায়, আমি বলবো যে স্পিরিটের তুলনায় আচারের প্রবণতা, আনুষ্ঠানিকতাটা অনেক বেশি বেড়েছে বলে। এর পেছনে রাজনীতির প্রভাব আছে কিনা? অফকোর্স রাজনীতির প্রভাব তো আছে। তার ভিতরে এরিক রুট নরওয়ের একজন কাজ করে গেছেন, দয়ার রাজনীতি, অনুগ্রহের রাজনীতি।
এই যে আমাদের রাজনীতিবিদেরা আমাদের কাছে দোয়া চায় না, এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার। মানে দোয়া দিয়ে মানুষকে কিভাবে রিলিজিয়াসলি একটা বন্ডিংয়ের ভিতর ফেলা যায়, এরিক রুট খুব দারুণভাবে 90-এর দশকে কাজটা উনি দেখিয়েছেন। আমি যেটা কথা বলতে চাচ্ছি যে প্রয়োজনে অপ্রয়োজনে তারা যে খুব পলিটিক্যাল লিডারশিপের ভিতরে যে খুব ধার্মিকতা জিনিসটা আপনি ওই অর্থে স্পিরিটের দিক থেকে যে পাবেন তা না, কিন্তু তারাও এটা এক্সিবিট করতে চায়, কানেক্ট করতে চায়। যেমন আমার এলাকায় এই মুহূর্তে আমি আরেকটা মেজর ট্রান্সফরমেশন হচ্ছে কালচারাল ট্রান্সফরমেশন, যেটা হুমায়ুনের কাজের জায়গা। যে আমাদের এই শীতের সময় যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো বড় বড় স্কুলগুলোতে, সবগুলো রিপ্লেস হয়ে এখন কিন্তু আমরা জালসাতে ঢুকে গেছি। এবং আমাদের এলাকার সমস্ত পলিটিক্যাল লিডারেরা, উপজেলা সভাপতি, সেক্রেটারি, এরা ফাইন্যান্সিং করে এবং এরা কিন্তু যথেষ্ট রিলিজিয়াস হয়তো না, কিন্তু তারা জালসা অনুষ্ঠানের সভাপতি এবং প্রচুর অতিথি বক্তা যাচ্ছে। অর্থাৎ সোশ্যাল কন্টেন্টের জায়গা থেকে আপনি যদি বলেন, আমাকে একজন বলছে এই চলনবিল এলাকার একজন, যে আমার তো চলনবিলের পানির গান তো আর আমার নাই, আমি গ্রামে যাই। আমি শীত পড়ছে, গ্রামে যাবো না, গান টান হবে না? যে না, কী হবে? তো বলে অলমোস্ট সবগুলোতেই হচ্ছে গিয়ে জালসা, এবং চাঁদপুর লক্ষ্মীপুর থেকে হাইপেড হুজুরদেরকে নিয়ে এখানে হায়ার করা হচ্ছে। ধর্মের প্রচার তো করতেই পারে, সেটা তো না, আমি সেটা নেগেটিভ বলছি না, আমি বলছি যে কন্টেন্টগত যে পরিবর্তন সোসাইটির, হ্যাঁ, সে কন্টেন্টগত পরিবর্তনগুলো খুব সহজে এখন দৃশ্যমান হচ্ছে, এই জিনিসগুলো ঘটছে সমাজে। আমার আরেকটা বলবো কি? জি, আপনি যোগ আমি করতে। আরেকটা পর্যবেক্ষণ, যেটা হয়তো সমাজ সবসময় বদলায় এবং এটা বদলাতে বাধ্য। এখানে অনেক ধরনের থিসিস চলে, অ্যান্টিথিসিস চলে, নতুন সিনথেসিস হয়, নতুন কিছু হয়, তাই না? কিন্তু একটা পরিবর্তন আমার চোখে পড়ে, মানে প্রবাসী বাংলাদেশি হিসাবে, সেটা হলো যে আমাদের সমাজে যে আগে অন্তর্ভুক্তিমূলক, সহনশীলমূলক যে সমাজ ব্যবস্থার ভেতর দিয়ে আমরা বড় হয়েছি, যেমন ধরেন মিলেমিশে থাকা, হ্যাঁ, ধরেন সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আমরা যেভাবে বড় হয়েছি, মানে আমার জেনারেশনের কথা বলছি, তো সেইখান থেকে এখন আমি একটু অনুভব করতে পারি যে আমাদের বোধহয় বিভাজনের যে জায়গাটা, যেটা অন্তর্ভুক্তিমূলক সামাজিক যে সাংস্কৃতিক যে পাটাতনটা ছিল, সেই পাটাতনটাকে চ্যালেঞ্জ করার মতো বিভাজনমূলক একটা দৃশ্যমান প্রতিযোগিতা আমার চোখে পড়ে। এর পেছনে কি রাজনীতি বড় কারণ, না অন্য কোনো বিষয়? এর ভিতরে রাজনীতি একটা কারণ অবশ্যই, কিন্তু তার সাথে ধরেন সামাজিক বৈষম্য, ঠিক আছে, আরেকটা কারণ। তারপরে আমরা কেন এখনকার যে নতুন সরকার, তারা বহুত্ববাদিতার কথা বলছে, কিন্তু আমি জানি না ওই টিমে যারা কাজ করেছেন তাদের এই পর্যবেক্ষণ কিনা যে আমাদের সমাজে আসলে এখন এই বিভাজনমূলক যে এক ধরনের রাজনীতিক ডিভিসিভ রাজনীতি, সেটা ধর্মভিত্তিক হোক অথবা অন্য ধরনের হোক, এইটা এত বেশি প্রকট হচ্ছে। এবং এটার প্রধান কারণ হচ্ছে গণতন্ত্রহীনতা। তো মানে অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যারা ছিল, তারা সবার সাথে যেভাবে আপোষ করেছে, এবং বাংলাদেশের যে অন্তর্নিহিতমূলক সামাজিক ও সাংস্কৃতিক পাটাতনটা ধরে রাখার যে যাদের দায়িত্ব ছিল, যারা করতে পারতেন, তারা সেটা করেননি। আপনি বলছেন যে গণতন্ত্রহীনতার কারণে এই ধর্মের প্রভাব বেড়েছে। আমরা তো দেখি যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেখানে তো গণতন্ত্র ঠিকমতো কাজ করছে, অন্তত সংসদীয় গণতন্ত্র, কিন্তু সেখানে তো ধর্মের প্রভাব আরও বেশি উগ্রভাবে আসছে। নিশ্চিতভাবেই। তো এইটা গণতন্ত্রই একমাত্র সুরক্ষা নয়। অ্যাবসলিউটলি গণতন্ত্র একমাত্র সুরক্ষা নয়। যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি পাশের দেশে থাকি, হ্যাঁ, ওখানে আমি দেখি, এবং আমার দেশেও আমি দেখি, আমি যেখানে থাকি, যে কিভাবে লিবারেল ডেমোক্রেসির ভিতরে ধর্মীয় উপাদানগুলো কাজ করে। হ্যাঁ, যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্পের অনেক রেটোরিক পেছনে কিন্তু হোয়াইট সুপ্রিমিস্ট, যারা কি ওরকম কনজারভেটিভ গ্রুপ, তাদের অনেক ধরনের ন্যারেটিভ দ্বারা ডোনাল্ড ট্রাম্প প্রভাবিত। হ্যাঁ, সেখানেও আছে শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব। হ্যাঁ, শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব, সুপ্রিমেসি। হ্যাঁ, এবং ইভাঞ্জেলিক্যাল গ্রুপ, খ্রিস্টান, এই গ্রুপ সেই গ্রুপ, হ্যাঁ, অনেক কিছু আছে। তো গণতন্ত্র থাকলে যে ধর্মের প্রভাবটা পড়বে না, সেটা আমরা বলতে পারি না। গণতন্ত্রহীনতার কারণে যে ধর্মের প্রভাবটা পড়ে, সেই প্রভাবটা মানে অনেক প্রকট। এখন ভারতের কথা বললেন, ভারতে গণতন্ত্র আছে, কিন্তু সেখানে ধর্মের উত্থান আছে, এবং সেখানে ধর্ম উত্থানের আরেকটা বড় কারণ হচ্ছে যে যারা ক্ষমতায় মানে ছিল এবং তাদেরকে ক্ষমতায় রাখছে, কারণ ভারত আগে থেকেই সাম্প্রদায়িক ভিত্তিতে তাদের যে রাজনীতির বিভাজনটা ছিল,
সেটাকে এরা আরও মানে আরও বেশি অনেক শক্তিশালী করতে পারছে, কিন্তু গণতন্ত্র ওখানে আছে অবশ্যই। এবং ভারতের আরেকটা বড় দিক যে ভারতে আর্থসামাজিক বৈষম্যটা প্রকট। এবং আমি ভারতের তার মানে গণতন্ত্রহীনতার সঙ্গে আমরা যদি আনি যে বৈষম্য, অর্থনৈতিক বা সামাজিক বৈষম্যটা একটা বড় কারণ এই ধর্মীয় প্রভাব বাড়তে। আমি তো যেটা বলতে চাই যে গণতন্ত্র ধরেন যে এট দ্য এন্ড অফ দ্য ম্যানিফেস্টেশন, যে একটা সার্টেন ধরেন একটা সিস্টেম, কিন্তু এইটা মেক করে কারা? ডেমোক্রেটিক প্রসেসটা, ডেমোক্রেটিক কালচার এবং ভ্যালুগুলোকে মেক আপ করে কারা? তাদের রোলটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারণ এডুকেশনাল ইনস্টিটিউশন, তা আমরা বিগত সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাচিত্রের যদি অবস্থা দেখি, এত পার্শিয়াল সেগ্রিগেটেড ডিভিশন। ধরেন ঢাকা কলেজের একটা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কি চোখে দেখে, বা আপনার ফরিদপুর রাজেন্দ্রপুর কলেজের ছাত্র, এই যে বিভক্তির যে কালচারটা, শিক্ষা ব্যবস্থাটা তো এটা খুব সচেতনভাবে প্রডিউস করেছে। এবং আমি একটা লেখা বিডি নিউজে লিখেছিলাম, আমার মেয়ের বান্ধবী সুরজিতা, তার নাম হচ্ছে সুরজিতা, কিন্তু সে মুসলিম কমিউনিটির মেয়ে, তার বাবা মা মুসলিম, ক্লাস 3-তে পড়ে। এই নাম নিয়ে তার লাইফ প্রায় হেল হয়ে যাওয়ার মতো অবস্থা মেয়ের, যে তুমি হিন্দু না মুসলমান, এই প্রশ্ন। তো ধরেন একটা ইলিজিমেট অথরিটি তৈরি হচ্ছে একটা বিরাট পপুলেশনের ভিতরে, যে ধর্মীয় আইডেন্টিফিকেশনটাকে সার্চ করা এবং সেই অনুযায়ী জিনিসটাকে জাস্টিফাই করা। এবং আমাদের পলিটিক্যাল ক্লাসদের ব্যর্থতার মূল জায়গাটা হচ্ছে ওই জায়গা, যে এরাও এই ধর্মীয় নরম সূক্ষ্ম অনুভূতির বোর্ডটাকে নানাভাবে ধরেন, নানা কৌশলে নানাভাবে ইউজ করে ফর গেনিং দ্য অ্যাবসোলিউট পাওয়ার ইন দ্য সোসাইটি। সুতরাং এটা এডুকেটেড, যেমন স্টুয়ার্ট মিলের খুব পরিষ্কার কথা আছে, ডেমোক্রেসি কই থেকে আসবে? ইউ নিড টু গিভ এ হিউজ জাজমেন্ট ইন এ ডেমোক্রেটিক প্রসেস। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণকে প্রতিদিন জাজমেন্ট দিতে হয় না? আপনাকে দিতে হয়, আমাকে দিতে হয়। তো একটা হাফ এডুকেটেড, লেস এডুকেটেড, ইরেশনাল একটা ডার্ক সোসাইটিতে কিভাবে একটা ক্রিটিক্যাল জাজমেন্ট প্রডিউস হয়? এবং এই জাজমেন্টগুলো প্রডিউসের ক্ষেত্রে যারা রোল প্লে করে, তাদের রোলটা খুবই সিগনিফিকেন্ট। ফলে ডেমোক্রেসির আশা যদি এরকম ডার্ক একটা সোসাইটিতে আমরা থাকি, যেখানে ক্রিটিক্যাল মাস আমরা পাই না, সেখানে সুদূর পরাহতই বটে। সুতরাং একটা ক্রিটিক্যাল সমাজ ছাড়া আপনি ইনক্লুসিভিটিটা নিশ্চিত করা খুব কঠিন। কারণ অন্য একটা অসুন্দর, যেটাকে বলছেন আপনি, অসুন্দরকে দেখার জন্য আপনার যে সহনশীলতা, এটা একটা এক্সট্রিমলি সুপ্রিম কোয়ালিটি অফ এ হিউম্যান বিং, এটা থাকতে হবে। কিন্তু সেই টলারেন্স লেভেলটা আমাদের নাই। ফলে রিজেকশন বাড়ছে, বিভক্তি বাড়ছে, সেগ্রিগেশন বাড়ছে। এবং আমরা একসাথে বসছি, কিন্তু আমি এটাকে বলি কালচার অফ মিউচুয়াল হেট্রেড, প্রচুর ঘৃণা আমাদের ভিতরে। এবং 24শে জুলাই অভ্যুত্থানের মূল কথা ছিল বৈষম্যের বিরুদ্ধে এক্স্যাক্টলি, এবং সাম্যের পক্ষে। কিন্তু আমরা দেখলাম যে এই অভ্যুত্থানের পর পারস্পরিক দোষারোপ, হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা ছড়ানোটা আরও বেড়ে গেল। কারণ কি? কারণ উই আর নট এবল, আমরা সামর্থ্যবান হয়নি একটা আন্দোলনের স্পিরিটটাকে কিভাবে ডিমিস্টিফাইড করতে হয়, অপারেশনালাইজ করতে হয়। বৈষম্যহীন শব্দটাই ছিল একটা সিগনিফিক্যান্ট ওয়ার্ড, এবং এত কমন পপুলার, যেটা আমাদের প্রতিদিন সবাইকে টাচ করতো। ফলে শব্দটা যখন চুজ হলো, তখন কানেকশনটা বেড়ে গেল। আমি তো কমিউনিকেশনের ছাত্র, কমিউনিকেশন পড়াই, কমিউনিকেশন নিয়ে কাজ করি। ওই সময় আমি মাহফুজকে বলেছিলাম, তার ফেসবুক পেজে আমার কানেকশন ছিল, আমি মানে সদ্য পদত্যাগকারী উপদেষ্টা, ভেরি কিওয়ার্ড টু কানেক্ট উইথ দ্য লার্জার অডিয়েন্স। তাই হলো। ঘটনা হলো যে এটাকে অপারেশনালাইজ করার জন্য ধরেন সবাই আমরা সমবেত হলাম, একটা সলিডারিটি এক্সপ্রেস করলাম, ম্যাস এজিটেশন হলো, একটা নিপীড়নমূলক শাসনের অবসান হলো। তারপরে কি হলো? তারপরে আমরা সবাই নিজেদের গন্তব্যে হাঁটা শুরু করলাম। কি? ওনারশিপ নিয়ে প্রশ্ন তুললাম। প্রো ইসলামিক ফোর্সরা বলে আমাদের আন্দোলন, সেকুলার ফোর্স ধরেন খুবই নমিনাল একটা জায়গা, যারা আমাদের মতো ধরেন কিছুটা মিক্সড ফিলিং নিয়ে আমরা গেছিলাম, তারাও তো কনফিউজড হয়ে গেলাম। ফলে এনটিআর জিনিসটাকে মিসলিড করা হলো। এটা আমি একটা লেখা লিখেছিলাম বিডি আর্কাইভে, যে কিভাবে সমবেত প্রচেষ্টাটা সুনির্দিষ্টভাবে, এটা একটা স্কিলের ব্যাপার, এটা একটা দক্ষতার ব্যাপার। কারণ আমাদের তরুণদের ভিতরে এটা তো ধরেন সে অর্থে আপনি বিপ্লব বলতে পারবেন না, কারণ আপনি এটা খুব ভালোই জানেন যে এটাকে টোটাল জিনিসটাকে অপারেশনালাইজ করার জন্য এবং বাইরের এন্ড থেকে আমাদের ইন্টেলেকচুয়াল ক্লাস যেভাবে ফিডিংটা করতেছিল, সেখানে হিউজ কনফিউশন, ডাউট এগুলো প্রডিউস হয়েছে। ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যা হয় সেটাই হচ্ছে। এখন বৈষম্যহীন কথাটা বললে তোমরা হাসাহাসি করে যে, এবং এটাকে তুচ্ছতাচ্ছিল্যভাবে দেখে, এটা আমাদের জন্য ফ্রাস্ট্রেটিং। খান রবিউল বলছিলেন তার অভিজ্ঞতা থেকে, একেবারেই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে, আপনি তো একটু দূর থেকে দেখেছেন এবং এরপরও দুবার এসেছেন
আপনার কাছে এই 24শে জুলাই অভ্যুত্থানটা কিভাবে প্রতিকায়িত করবেন আপনি? ওর কথা সূত্র ধরেই বলতে চাই যে 24শে জুলাইয়ের যে আন্দোলন সেটা ছিল এক ধরনের ঐক্যকীকরণের আন্দোলন। ওটা একটা ঐক্যকীকরণের প্রতীক, এবং যেই কারণে 24শে জুলাইয়ের পরবর্তীতে আমাদের ঐক্যমত কমিশন বা আমাদের, এবং এইটার উদ্দেশ্যই ছিল যে আমরা যে আগে বিভাজনের রাজনীতিতে পা দিয়ে হাঁটছি সেখান থেকে বের হয়ে আসা, তাই না? তো আমার কাছে মনে হচ্ছে 24শে জুলাইয়ের এই আন্দোলন বাঙালি দেশে এবং বিদেশে সবাইকে ঐক্য করতে পারছে, এবং সেটার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ ছিল বৈষম্য বিরোধী। তো কারণ বাংলাদেশের মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বৈষম্যের শিকার, এবং বৈষম্যকে আমরা সমাজবিজ্ঞানীরা দেখি এক ধরনের স্ট্রাকচারাল ইনজাস্টিস, কাঠামোবাদী ইনজাস্টিসের বাংলা জানি কি? অন্যায়, অবিচার। অবিচার, তাই না? এইভাবে আমরা দেখি। তো এইটা ছিল একটা মানে অবশ্যই সফল বাংলাদেশের জন্য। আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমরা এখনো ট্রায়াল অ্যান্ড ইররের ভেতর দিয়ে যাচ্ছি, এবং আমি ব্যক্তিগত মনে করি আমাদের বাংলাদেশ রাষ্ট্র বা বাংলাদেশ জাতি সমাজ এবং আমাদের যে জাতীয় পরিচয়, সেইখানে এখনো আমাদের সংকট রয়ে গেছে। আমরা এখনো সংকটকালীন অবস্থাটা পার হয়নি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সংকটকালীন অবস্থা পার হওয়ার তো আমাদের কথা ছিল, কারণ অনেক বছর তো হয়ে গেছে, তাই না? কিন্তু আমি একজন গবেষণার দৃষ্টিভঙ্গি থেকে যখন দেখি তখন আমার কাছে মনে হয় যে আমরা এই সংকট, আমরা এখনো বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, সেকুলারিজম নাকি ইসলাম ভিত্তিক রাষ্ট্র, এই বিতর্কগুলোর ভিতরেই আমরা এখন পর্যন্ত থেকে গেছি। ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে জুলাই এর যে আন্দোলন, সে আন্দোলনকে আমাদের এই সংকট থেকে উত্তরণের একটা আশা দেখাইছিল, একটা লাইট দেখাইছিল। এটা আমি মনে করি। এটার এখন ব্যর্থ নাকি এটা সফল হবে সেটা বলার সময় হয়তো আমাদের এখনো আসেনি। অবশ্যই আমি সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারি, তারা সবাই, অনেকের কাছ থেকে আমি যে ধারণাটা পাইছি, তারা মনে করেন যে জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, যারা দেশের পরিবর্তন চেয়েছেন, যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আসলেই পূরণ হবে কিনা এটা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেন। আপনি সংকটের কথা বলছিলেন, বিভাজনের যে রাজনীতি, সমাজে এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর, এক দলের সঙ্গে আরেক দলের, এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের, উত্তরণের পথ কি? খুবই মুশকিল। এটার উত্তর সহজ ভাষায় নাই। তো আমার কাছে যেটা মনে হয় যে এখান থেকে উত্তরণের জন্য একটা বড় পথ হচ্ছে আমাদেরকে কিছু বিষয়ে একমত পোষণ করতে হবে। যেমন ধরুন, আমি যে দেশে থাকি, কানাডা একটা ধর্মনিরপেক্ষ দেশ। আমি যে বাড়িতে থাকতাম, আমার বাড়ির নিচে মদের দোকান আছে, পাশে মসজিদ আছে, আবার ওপাশে আরেকটা মদের দোকান আছে। তা আমি যখন প্রথম ওখানে যাই, তখন আমার কাছে মনে হয়েছে অদ্ভুত। কিছু মানুষ, মুসলমানদের ভিতরেও কিছু মানুষ মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, কেউ আবার মদের দোকানে যাচ্ছে, কেউ আবার ওই দোকানে যাচ্ছে। আবার যেমন ধরেন নিউজিল্যান্ডে মসজিদে হামলা হলো, অনেক সাদা কানাডিয়ান পুলিশ তারা মসজিদ আসে পাহারা দিচ্ছে, মসজিদে হামলা করতে দেবে না, এখানে কোনো ধরনের কেউ যেন হেট না করে। তো আমি ওখানে দেখছি যে মানুষের ধর্মীয় অধিকারটাকে কিভাবে সরকার নিশ্চিত করছে। শুধু যে মুসলমান ধর্ম তা না, ইহুদিরাও একইভাবে নিশ্চিত পাচ্ছে। আবার একইভাবে মানুষের স্বাধীনতা, আপনি ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ, আপনি কোনো একটা ধর্মে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু সেই ধর্ম যদি আপনি পালন না করেন, সেজন্য কেউ আপনাকে গালি দিবে না, কেউ বকা দিবে না। কিন্তু কেউ যদি আপনাকে বকা দেয় বা গালি দেয়, তাহলে কিন্তু সরকার এসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো আপনি একজন ব্যক্তি হিসাবে, আপনি যে সমাজে বাস করেন, আপনার স্বাধীনতা, আপনার মতামত, সেটা মতামত আপনার সাথে আমার ভিন্ন হতে পারে, সেই সহাবস্থানের জায়গাটা আমার আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে যেমন কানাডাতে আমি যেটা দেখেছি, কানাডাতে একটা আমরা বলি চার্টার রাইটস, হ্যাঁ, কানাডিয়ান সংবিধানে যুক্ত আছে, রিলিজিয়াস ফ্রিডম যুক্ত আছে, এবং অন্যান্য সমস্ত কিছু মানে যুক্ত আছে, এবং রাষ্ট্র সেটা প্রোটেক্ট করবে। কিন্তু এখানে আমরা যেটা দেখি যে এখানে রাষ্ট্র শুধু রাজনৈতিকভাবে পক্ষপাত অবলম্বন করে না, আসলে রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে তাদের পক্ষপাত অবলম্বন করে অন্য মানুষকে হেনস্থা করে। তো এখানে আপনি একজন ব্যক্তির নিরাপত্তা, আপনার স্বাধীনতা কতটুকু নিশ্চিত করতে হবে। আমি আবার আগের কথায় ফিরে যাচ্ছি, আমার যেটা পর্যবেক্ষণ এত বছরের,
যে বাংলাদেশের যে অন্তর্ভুক্তিমূলক সমাজ কাঠামো এবং সাংস্কৃতিক পাটাতনটা ছিল, সেই পাটাতনটা আসলে আসলে কি ঠিক আছে? এটা তো আরো বাড়ার কথা ছিল। আমরা অনেক শিক্ষিত হয়েছি, আমাদের অনেক অগ্রসর হয়েছে, আধুনিকতা ভাবে আমরা অগ্রসর হয়েছি, তাই না? তো আমাদের তো এটা অর্থনীতি, তথ্য প্রযুক্তির অনেক ক্ষেত্রে কিছু আমরা করেছি। আমরা কিন্তু উন্নতি করেছি। হ্যাঁ, তো ওই 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 অন্তর্ভুক্তিমূলক পাটাতনটা তো আরো শক্তিশালী হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কি আসলে শক্তিশালী? এই প্রশ্নটা বোধহয় আমাদের করতে হবে। হলেও না কেন? খান রবিউল। বেসিক্যালি পলিটিক্সটাই আমাদের মূল, মানে সংযুক্তির কারক না হয়ে বিভক্তির উপলক্ষ হয়ে গেছে আসলে। এক নম্বর হচ্ছে যে পলিটিক্যাল ইডিওলজির ভিন্নতা থাকবে একটা ডেমোক্রেটিক স্টেটে, এটা অস্বাভাবিক না, কিন্তু আমরা পারস্পরিকভাবে বসবাসের যোগ্যতাটাকে ধরে রাখতে পারছি কিনা, ভিন্ন মতকে নিয়ে পাশে বসে এক চা খেতে পারছি কিনা, বা একটা আলোচনায় অংশগ্রহণ করতে পারছি কিনা। আপনি যদি, আমাদের এখানে তো এরকম গবেষণা হয় না, আপনি ফেথ, রিলেশনশিপ, সোশ্যাল হারমোনি নিয়ে যদি স্টাডি করেন, আমি নিশ্চিত আমার পর্যবেক্ষণ থেকে যেটা দেখছি যে আন্তঃ রিলেশনশিপের জায়গা, বিশ্বাসের জায়গা, শ্রদ্ধার জায়গাটা অনেক বেশি মানে সংকীর্ণ হয়ে আসছে। এবং এই যে সংকীর্ণতা, অশ্রদ্ধা, অবিশ্বাস, আস্থাহীনতা, এটা নিয়ে তো ধরেন একটা সমাজ খুব বেশি দূর এগোতে পারবে না, তাই না? সুতরাং আপনাকে যদি এগুতে হয় তাহলে একটা নেগোশিয়েটিং এন্টিটি দরকার। নেগোশিয়েটিং এন্টিটির রোল প্লে করতে পারতো কারা? পলিটিক্যাল পার্টিগুলো। যে আসলে কিছু বেসিক জিনিসের ডিফারেন্স থাকবে, অনেকগুলো ডিফারেন্স থাকবে, কিন্তু বেসিক জিনিসে আমাদেরকে এক জায়গায় আসতে হবে। এই যে গ্র্যান্ড নেগোসিয়েশন যেটা আমি বলি, আমি ওই আফসান ভাই কয়েকদিন আগে বলে গেল পিএইচডি করছিলেন, আমিও করছিলাম, আমিও ছেড়ে আসছি। ওখানে যে হোয়াট উইল বি দ্য আলটিমেট ডাইরেকশন অফ ইসলামিক বাংলাদেশ পলিটিক্স, একটা লেখা আলী রিয়াজ স্যার অনেক আগে লিখছিলেন যে ডাইরেকশন উইল বি দ্য আফগানিস্তান অর মালয়েশিয়া অর ইন্দোনেশিয়াস। অনেকগুলোই জিনিস আছে স্পিরিচুয়ালি। সুতরাং ইসলামের পজিশনিংটা বাংলাদেশের রাজনীতিতে স্টেট পলিসির ভিতরে কিভাবে আসবে, এই নেগোসিয়েশন করার কোনো টেকনিক্যাল স্কিল আমি পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে দেখি না, হুইচ ইজ ভেরি মাচ ক্রুশিয়াল, যে আমরা জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করব। যেটা বলছে আই এম অ্যাবসলিউটলি ট্রুথ। এই তো একটা এন্ডলেস একটা ফাইট, যে বাঙালি জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ না ইসলামিজম না সেকুলারিজম। বড় একটা অংশ ইন্টারপ্রেট করে যে সেকুলারিজম হচ্ছে গিয়ে ধর্মনিরপেক্ষতা, হচ্ছে কলকাতার একটা আইডিয়া। আই ডোন্ট বিলিভ ইট। মানে সেকুলারিজম ইজ এক্সট্রিমলি মডার্ন আইডিয়া এবং ওয়েস্টের আইডিয়া। এটা যে আইডিয়ার হুমায়ুন আলম ভালো বলতে পারবে যে একটা রাষ্ট্র হচ্ছে একটা ইহজাগতিক প্রতিষ্ঠান, এটা স্পিরিচুয়াল প্রতিষ্ঠান না, তাই না? এবং মানুষ, হিউম্যান সিভিলাইজেশন ওয়ান অফ দ্য ইউনিক ক্রিয়েশন হচ্ছে রাষ্ট্র। আমরাই তো বানাইছি, এবং আমরা বলেছি যে একজন যদি ভিন্ন মতের হয় তারও প্রোটেকশন দিবে রাষ্ট্র, তাই না? কিন্তু একটা অভিযোগ আছে যে এই বিভাজন এবং বৈরিতা টিকিয়ে রাখার পেছনে একটা স্বার্থবাদিতা কাজ করে, এবং সেটা হচ্ছে মানে বৃহত্তর মানুষকে শোষণে, মানুষের উপর শোষণ জারি রাখা, এবং কতিপয় মানুষ মানে মুষ্টিমেয় মানুষের রাষ্ট্র তৈরি করা। আমি আপনাকে খুব ছোট্ট একটা উদাহরণ দিই। এই অ্যাপ্রোচটাই হচ্ছে যারা এই কাজগুলো করে, মানে ষড়যন্ত্র তত্ত্বের দিক থেকেও তো হিউম্যান সিভিলাইজেশন ইতিহাস, পলিটিক্যাল ইতিহাস, রিলিজিয়াস ইতিহাসগুলোকে দেখা হয়েছে। কিন্তু আপনি আমাকে বলেন যে এত মানুষ যে মারছে, মানুষ কি পৃথিবী থেকে কমছে? একটা লোক কমছে? অরুন্ধতী রায় কিন্তু চমৎকার করে লিখছেন, ওনার একটা অসাধারণ কাজ আছে কাশ্মীরের গ্রেভগুলোর উপরে, যে কাশ্মীরের যে কবরের বিস্তৃতি বাড়লো, কিন্তু কাশ্মীরের মানুষকে তো মেরে শেষ করা গেল না। যারা এই অ্যাপ্রোচে বিশ্বাস করে তারা এই শিক্ষাটা জানে না, মানুষ অজেয়, মানুষকে মেরে শেষ করা যায় না, মানুষকে নিপীড়ন করেও স্তব্ধ রাখা যায় না। সুতরাং তাদের এই লার্নিংটা নেওয়া উচিত, যে মানুষকে যদি সত্যি সত্যি মর্যাদা তারা দিতে পারে, বা মানুষ যদি তার মর্যাদাটা পায়, আলটিমেটলি এটা ইট উইল বি স্পার্ক ইচ অ্যান আদার। আমি যদি আপনাকে মর্যাদা দিই, আপনি আমাকে মর্যাদা দেবেন, হুমায়ুন আরেকজনকে মর্যাদা দিবে। সুতরাং এই মর্যাদা বোধের যে অনুভবটা, এই অনুভবটা তৈরি করাটা খুবই জরুরি। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাটা ভীষণ জরুরি। অন্য ধর্ম, ভাষা সব কিছুর প্রতি আমাদের একটা সহনশীল মনোভাব জরুরি। বৈচিত্র্য থাকবে। দেখেন, আমি হুমায়ুনের সাথে আস্তে আস্তে কথা বলছিলাম যে হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল নেচার অফ দ্য গড ক্রিয়েটর? ডাইভার্সিটি। সব নদীর কি এক ধারাতে বয়? সব পাখির কণ্ঠস্বর কি একরকম? সবাই কি আমরা এক ভাষাতে কথা বলি? সবার স্কিন কি এক? সবার কি ফিজিক্যাল, কে বানাইছে আমাদেরকে? ওয়ান। তাই তুমি যদি গডে বিশ্বাস করো, আল্লাহতে বিশ্বাস করো, তাহলে তার গুণকে তুমি বিশ্বাস করবে না? ইউ মাস্ট হ্যাভ এ ডিপ ফেথ অন হিজ অ্যাটিবিউট। তার গুণের উপর বিশ্বাস থাকতে হবে না? কিন্তু আমরা একটা আদিবাসী সাঁওতালকে দেখলে আমরা নাক সিটকাচ্ছি। একটা পাশে ফ্ল্যাটে হিন্দু আছে, কোনো সামাজিক অনুষ্ঠানে তাকে ন্যূনতম সৌজন্যতা দেখাচ্ছি না। মানে তাহলে কি হলো? আমরা ডিসরেসপেক্টটা কাকে করছি? নিজেকেই করছে।
আমি একটু বলবো জি জি যে জি আলোচনা যেহেতু সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার আলোচনা একটু টাচ করছিল, তো আমার মানে একটু বলতে ইচ্ছা হচ্ছে এই জায়গাতে জাতীয়তাবাদ একটা, অনেক গবেষক আছেন যেমন বেনেডিক্ট অ্যান্ডারসন আছেন, উনি বলছেন যে ন্যাশন ইজ অ্যান ইমাজিন কমিউনিটি, তাই না? আমরা জানি সেটা যে জাতি একটা ইমাজিন কমিউনিটি। আবার অনেকেই গবেষকরা তাত্ত্বিকরা বলছেন যে জাতীয়তাবাদের ধারণাটা একটা পশ্চিমা ধারণা, যেটা সারা বিশ্বে ইউনিভার্সাল হিসাবে মানে পৃথিবীব্যাপী গ্রহণ হওয়ার একটা যে অ্যাসপিরেশন, প্রবণতা, সেটা আমরা দেখতে পাইছি। সেই সাথে আবার অনেকেই বলছেন যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাও একটা আসলে পশ্চিমা ধারণা। হ্যাঁ, কিন্তু আমাদের উপমহাদেশে, আপনি একটু আগে বলছিলেন, আমাদের উপমহাদেশে জাতীয়তাবাদের যারা গবেষণা করেছে, যেমন পার্থ চ্যাটার্জি, উনি বলছেন জাতীয়তাবাদের দুইটা ধারা আছে, একটা হচ্ছে রাজনৈতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। কিন্তু ব্রিটিশরা আমাদের রাজনৈতিক ধারাটাকে মানে আমরা এখানে ব্রিটিশদের মাধ্যমে শিখেছি জাতীয়তাবাদী রাজনীতি, এবং আধ্যাত্মিক যে ধারাটা ছিল ন্যাশনালিজমের, সেই আধ্যাত্মিক ধারাটা ব্রিটিশরা কখনো টাচ করেনি, মানে ধর্মকে টাচ করতে চায় নাই। হ্যাঁ, তো ওরা এক ধরনের সেকুলার টাইপের বিহেভ করার চেষ্টা করছে, সব ধর্মকে সবাই করবে। কিন্তু আমরা আবার এটাও দেখছি, শুধু বাংলাদেশে না, অন্যান্য অনেক জায়গায় দেখছি যে সেকুলারিজম অ্যাজ এ মানে ইউনিভার্সাল কনসেপ্ট হিসাবে পৃথিবীব্যাপী অনেক ধরনের রেজিস্ট্যান্স ফিল করছে, মানে ধর্মনিরপেক্ষতার এক ধরনের রেজিস্ট্যান্স ফিল করছে। কারণ ওই যে আমি আগে বললাম যে রেজিস্ট্যান্স মানে কি আক্রান্ত হচ্ছে না, মানে আক্রমণকারী প্রতিরোধের সবাই সেটাকে গ্রহণ করতে চায় না, কারণ এটার সাথে একটা পশ্চিমা গন্ধ আছে। হ্যাঁ, কিন্তু ওই যে আমি আগে বললাম যে আমাদের আধ্যাত্মিক জাতীয়তাবাদের যে ধারাটা থেকে গেছে এখানে, সেই আধ্যাত্মিক জাতীয়তাবাদের ধারক বা বাহক যারা, তারা এই ধর্মনিরপেক্ষতাটাকে ধরেন ওইভাবে পশ্চিমা মডেল হিসাবে ওরা গ্রহণ করতে চায় নাই। এখন আপনি যেহেতু আবার আগের প্রসঙ্গে যাচ্ছি, যেহেতু আপনি বললেন যে এখান থেকে উত্তরণের উপায় কী, এখন কথা হলো যে আমাদেরকে আসলে আগে নিশ্চিত করতে হবে যে আমরা কোন কোন বিষয়গুলো একমত, কোন কোন বিষয়গুলো আমাদের সবার জন্য মঙ্গলের হবে। হ্যাঁ, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক যে সমাজ কাঠামো এবং পাটাতন, সেটাকে আমরা কীভাবে রক্ষা করতে পারবো। আপনি নিশ্চয়ই একটু আগে যেমন বলছিলেন, এটা কিন্তু প্যারাডক্সিক্যাল, আমাদের কিন্তু অনেক উন্নয়ন হয়েছে, অনেক কিছু, আমাদের শিক্ষা বেড়েছে, আমাদের অনেক মানুষ বিদেশে কাজ করে, আমাদের প্রযুক্তিতে অনেক স্বাস্থ্যসেবায় হয়েছে, কিন্তু ওই জায়গাটা কিন্তু আমাদের মীমাংসা হয় নাই যে আমি আসলেই কি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে পারছি। আমার কাছে মনে হয়, আমি গত 21 বছর আমার অবজারভেশনে আমি কিন্তু দেখি যে এখন আসলে ইভেন কি সোশ্যাল মিডিয়াতেও বিভাজনমূলক রাজনীতি, বিভাজনমূলক বক্তব্য, একটু শ্লেষাত্মক, আমার ওখানে যদি আমি বলি এটাকে অনেক ধরনের হেট স্পিচ একজন আরেকজনের সাথে করছে, তাহলে এই যে মতাদর্শিকগতভাবে আমাদেরকে দখল করা হয়েছে, ধরেন যে বিএনপি করে সে মতাদর্শিকভাবে বিএনপি দ্বারা প্রভাবিত, যে জামাত করে সে জামাত দ্বারা প্রভাবিত, এবং তার বাইরে যে সে মানে চিন্তা না করে অন্যদেরকে এইভাবে লেবেলিং করে বা এই হেট্রেট করে, এই বিভাজনগুলো যেমন সামাজিক মাধ্যমে প্রকট, এবং আমি ব্যক্তি জীবনেও এই জিনিসগুলো দেখতে পাই, আমি যখন আমি গবেষণার কাজে যাই দেখতে পাই এই জিনিসগুলো। তো আমার কাছে তখন প্রশ্ন হয় যে আমাদের সংকট শুধু একটা না, একটা সংকট হচ্ছে আমাদের জাতীয় পরিচয়, রাষ্ট্রীয় পরিচয়ের সংকট, যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে লড়াই করছি। হ্যাঁ, এবং আপনি মানে নিশ্চয়ই আমার সাথে একমত পোষণ করবেন, এবং এই সংকটের কিন্তু আরেকটা মানে কি বলবো জিও পলিটিক্যাল ভূ রাজনৈতিক ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে পাকিস্তান এবং ভারত। আমাদের দুইটা প্রধান দল, ধরেন আওয়ামী লীগকে ভারতপন্থী বলা হয়, বিএনপিকে পাকিস্তানপন্থী বলা হয়, ঠিক আছে, এবং আমরা যখন দেখি ক্ষমতার পালাবদল হয়, তখন কিন্তু এই ডিসকোর্সগুলো, এই ন্যারেটিভগুলো, এই বয়ানগুলো আস্তে আস্তে বদলানো শুরু হয়। তো এখন কথা হচ্ছে, আমরা কি আসলে ভারত পাকিস্তানের রাজনীতিক এই যে পক্ষপাত দুষ্ট যে রাজনীতি, সেই রাজনীতির দ্বারা সেই সংকটই থাকবে, আমাদের নিজস্ব কোনো পরিচয় থাকবে না? পরিচয় থাকবে। সেটা উদাহরণ আছে, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, যিনি খুব ইন্ডিপেন্ডেন্ট সার্ভেন্ট, আমাদের বাংলা বরেন্দ্র অঞ্চলের কৃতি সন্তান, তিনি প্রাকৃতিক সভার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছিলেন, পার্লামেন্ট তৈরি করছিলেন। আমাদের যে চিন্তার ধারা, সেই চিন্তার ধারাতে রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার মৌলিক শর্তগুলো খুঁজে বের করা খুব কঠিন না। এই জন্য পাকিস্তানের কাছে যাওয়ার দরকার নাই, ইন্ডিয়ার কাছে যাওয়ার দরকার নাই। আমাদের এত ডাইভার্স কালচার,
এবং আমাদের মানুষের যে স্বরাজ চেতনা, নিজেদেরকে শাসন করার আকাঙ্ক্ষা, তো সৌরভ ভাই আপনি অনেক ভালো বলতে পারবেন, এটা তো আমাদের পুরনো আকাঙ্ক্ষা যে আমরা নিজেরাই নিজেদের দ্বারা শাসন গভর্ন হব, এবং এক্সটার্নাল কোনো ফোর্স বাঙালি গ্রহণ করে নাই কখনো কিন্তু। এবং আমি দেখেছি এই বিদেশি শক্তি বা প্রবাসী পাওয়ার, মানে এগুলোকে রেজিস্ট করা আমাদের চরিত্রের একটা মৌলিক অংশ। মানুষ মানে না, আমাদের মানুষগুলো অনেক এস্টাবলিশমেন্ট বিরোধী, এবং যে বড় বড় মানে অপারেশন, গণঅভ্যুত্থান বা বড় বড় পাওয়ার স্যাম্পলগুলোকে যারা যে ফেলে দিতে পারে, এই সক্ষমতা আমাদের সাধারণ মানুষের আছে। সেটা প্রেস ক্লাবের সামনে আপনি দেখলেন একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে একটা স্যালুট দিয়ে ফেলে। এই যে এক্সপ্রেশন, ইটস মিনিং হিউজ। সুতরাং সাধারণ মানুষের মধ্যে এই কানেকশনটা স্টেট পার্টির সঙ্গে আমাদের হয় নাই। মানে সাধারণ মানুষের বোধ এবং ফিলিং, তাদের প্রত্যাশাকে আমাদের রুলিং পলিটিক্যাল পার্টি অ্যাড্রেসই করতে পারে নাই। ফলে যেটা হয়েছে, একটা জনগণের সাথে মানে রাষ্ট্রটা সব মানুষের হয়নি। এটা একটা পার্শিয়াল স্টেট, এবং জনগণের সাথে রাষ্ট্রের একটা দারুণ বিচ্যুতি ঘটে গেছে। এই ইন্টিগ্রেশন ছাড়া, ম্যাস পিপুলের ইন্টিগ্রেশন ছাড়া, আমি তো একটা লেখায় পরিষ্কার অভ্যুত্থান তো একটা আকাঙ্ক্ষা তৈরি করেছিল যে ব্যাপক জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা পূরণ করবে এই রাষ্ট্র। সেটাই। কিন্তু ওই যে আপনাকে আগেই বললাম যে আপনি কাকে পাচ্ছেন পলিটিক্যাল ক্লাস হিসেবে, সে কোয়ালিফাইড কিনা, এই পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য টেকনিক্যাল এফিসিয়েন্সি সে হোল্ড করে কিনা, এরকম কমিটেড প্রতিশ্রুতিশীল পলিটিক্যাল ক্লাস তো আমরা পাচ্ছি না। ক্ষমতায় যাওয়ার জন্য একটা অংশ ধরেন, আরেকটা অংশ ক্ষমতায় যাওয়ার জন্য, আরেকটা অংশ ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য। মানে ডাইরেকশনগুলো যদি দেখেন, ইটস এ মানে কি বলবো যে ম্যাসিভ, মানে ক্রস ডাইরেকশনস। কিন্তু আমাদের ডেস্টিনেশন কি? আমরা একটা স্ট্যাবল রাষ্ট্র যেখানে মানুষের রাইটসটা প্রোটেক্ট হবে, মানুষ তার বেসিক রাইটসগুলো পাবে, সবাই সবার মতো বসবাস করে এরকম একটা সিকিউর লাইফই তো আমরা চাই। এবং আমাদের একটা আইডেন্টিটি তৈরি হবে। সেই আইডেন্টিটি তৈরির জায়গায় হুমায়ুন যে প্রশ্নটা করছে সেটাই। কিন্তু হুমায়ুনের কাছে আমার একটা প্রশ্ন আছে, যে অনেকে মনে করেন পোস্ট রেভলিউশন বাংলাদেশের ইতিহাসকে যেভাবে ন্যারেট করা হচ্ছে, সেটাও একটা ক্রিটিক্যাল জায়গায় এসে দাঁড়ালো। অনেকে মনে করেন যে বিশেষ করে শেখ হাসিনার পতন এবং ওই অপারেশনে ইসলামিক জিল বা ইসলামিক একটা ভিতরের একটা ইনার পাওয়ার, একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স হিসেবে মানুষের ভিতরে কাজ করেছে। এটা কিভাবে, মানে আপনি এটাকে ডিফাইন করেন আর কি, এই জিনিসটাকে? মানে ইসলামিক জিল বুঝলাম না। যেটা বলে যে মানে ইসলামিক উত্থানের কথা বলতে না, ইসলামিক যে শক্তি বা ডানপন্থার একটা মানে সংঘবদ্ধতা, উজ্জীবন। হ্যাঁ, এদিকে অপ্রেসিভ শাসন, মানে একপাক্ষিক শাসন। এই শাসনকে যখন ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো একটার পর একটা ফেল করছে, বিএনপি ফেল করছে, আন্দোলন করছে, মিছিল করছে, হচ্ছে না, তখন প্রো ইসলামিক ফোর্সগুলোর মধ্যে যে ইউনিফাইড একটা মানে সলিডারিটি আমরা দেখি, এটা একটা রেসপন্স হিসেবে দেখি। এটার কি কোনো থিওরিটিক্যাল কোনো কানেকশন খুঁজে পাওয়া যায় যে এরা এই জিনিসটা মানে কেন হলো এটা, কিভাবে হলো এটা? আলটিমেটলি কি ধর্মই তাহলে তাদের মুক্তির মানে উপক্ষ, মানে ধর্মই প্রধান নিয়ামক শক্তি হবে হয়ে উঠলো কিনা? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা আমি করতে খুবই চাচ্ছিলাম। ভালো প্রশ্ন, এক কথায় উত্তর দেওয়া মুশকিল, কিন্তু আমার গবেষণা বা চিন্তার আলোকে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে একটু বলি। আমি যেই পদ্ধতিটা ফলো করি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য, সেই পদ্ধতিটাকে ইংরেজিতে যদি বলি তাহলে হিস্টোরিক্যাল পলিটিক্যাল ট্রাজেক্টরি, বাংলায় যদি বলি তাহলে হচ্ছে ঐতিহাসিক রাজনৈতিক পরিভ্রমণ বা এরকম না। এইটার আলোকে যদি আমরা দেখি তাহলে বোধহয় এটা বুঝতে সহজ হবে। তো আপনি ধর্ম সাথে রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে, ধর্মের সাথে জাতীয়তাবাদী সম্পর্ক কেমন হবে, এই আলোচনাটাই আধুনিক আলোচনা, ভীষণ আধুনিক। হ্যাঁ, তো আধুনিক এই অর্থে বলছি, যখন আমাদের জাতি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয় তখন পর্যন্ত এই আলোচনাটার কোনো সারবত্তা দাঁড়ায় নাই। যেমন মাওলানা মওদুদী আহমেদ, তখন পর্যন্ত উনি জানেন না, উনি একবার বলছেন যে না আমরা ইন্ডিয়ার সাথেই থাকবো সবাই মিলে, আমাদের আলাদা কোনো রাষ্ট্র দরকার নেই ধর্মভিত্তিক। আবার পরবর্তীতে উনি চেঞ্জ হয়ে যাচ্ছেন। তার মানে ওনারা তখন এই ইসলাম অ্যাজ এ ফোর্স হিসেবে রাষ্ট্রের সাথে জাতির সাথে সম্পর্কটা কী হবে এটা ওনারা ডিফাইন করতে পারছিলেন না অনেকদিন পর্যন্ত। যাই হোক, পরবর্তীতে অনেক ধরনের মতবাদ আসছে। তো আমি এই পুরো হিস্টোরিক্যাল জার্নিটা যদি দেখি তাহলে এটাকে আমি প্রধানত 4টা ভাগে দেখি আর কি। তার ভিতরে নতুন এখন একটা ভাগ হচ্ছে, সেটা আমি পরে যুক্ত করছি। তো প্রথম ভাগটা ইসলাম হচ্ছে ইন্টিগ্রেটিভ প্যারাডাইম। আমি যদি বাংলায় বলি ইন্টিগ্রেটিভের সংযুক্তিমূলক প্যারাডাইম একটা, সেটা আসলে বেসিক্যালি আমাদের 40-এর দশক থেকে পাকিস্তান হওয়া পর্যন্ত এই প্যারাডাইমটা খুব স্ট্রংলি কাজ করছে। তার মানে হচ্ছে এই মুসলমান পরিচয়টা ইসলাম এর নামে প্যান ইন্ডিয়ান যে মুসলমানদের এক ধরনের কালেকটিভ মানে সংহতি প্রকাশ করে নতুন রাষ্ট্র গঠন করা,
সেটা সাকসেসফুলি হয়েছে। এটাকে আমি বলি ইন্টিগ্রেটিভ প্যারাডাইম বা সংযুক্তিকরণ প্যারাডাইম। দ্বিতীয় পর্যায়ে আমি যেটা দেখি সেটা হলো বিযুক্তকরণের প্যারাডাইম, মানে ডিসইন্টিগ্রেটিভ প্যারাডাইম। তো দ্বিতীয় পর্যায়ে সেটা হচ্ছে 1971 থেকে 47 থেকে 52 থেকে 71 পর্যন্ত আমরা ক্রমশ বুঝতে পারি যে ধর্মভিত্তিক রাষ্ট্র শোষণমূলক হতে পারে। ধর্ম আমাদেরকে ইউনিটি করছে, সংহতি করছে, একসাথে করছে, কিন্তু এটা আসলে আমাদেরকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে, এবং সেটা হয়েছে পাকিস্তান আমলে। এবং আমরা এটাকে নেগেট করছি, এটাকে বাতিল করে আমরা 1971 সালে সাংস্কৃতিক জাতীয়তা ভিত্তিক একটা রাষ্ট্র করছি বাংলাদেশ, তাই না, 1971-এ। কিন্তু 71-এর পরে বিশেষ করে ধরেন মানে 70-এর দশকের শেষের দিকে যদি দেখি আমরা, তাহলে ওখানে আমরা দেখি যে ধর্ম একটা রেটোরিক্যাল প্যারাডাইম হয়ে গেল। রেটোরিক্যাল মানে, রেটোরিকের বাংলা কি বলবো জানি না, কথা সর্বস্বতা, হ্যাঁ, বাগাড়ম্বর, যেখানে বলা হচ্ছে সংবিধান পরিবর্তন হলো, হ্যাঁ, বিসমিল্লাহির রহমান যুক্ত হলো, অনেক কিছু হলো, হ্যাঁ, এরশাদের আমলে ইসলাম ধর্ম রাষ্ট্র হলো, কিন্তু এগুলোর লিগাল ইমপ্লিকেশন অনেক ক্ষেত্রে নাই, হ্যাঁ, মানে এটাকে আমরা ওরকম শরিয়া ভিত্তিক রাষ্ট্রের সঙ্গে তুলনা করতে পারি না। তো এটা অনেকটা রেটোরিকমূলক, কিন্তু এই রেটোরিকমূলকের ভেতর দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হতো। তারপরে আমরা 90-এর পরে বিশেষ করে কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো তৈরি হলো, ইসলামিক ঐক্যজোট, তসলিমা নাসরিনের সময় 1993 সালে যে আন্দোলন হলো, এখান থেকে যে কওমি মাদ্রাসা ভিত্তিক আস্তে আস্তে আরও বেশি সেন্ট্রাল পাওয়ার নিয়ে ওরা একটা নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করলো। এই সময়টাতে আমি এই প্যারাডাইমটাকে, এই সময়টাকে আমি বলি কি বলে, এক ধরনের ইমার্জেন্ট এবং ফিউশন প্যারাডাইম। ফিউশন বলতে এই সময় আমরা অনেক কিছু পরিবর্তন করলাম, লিবারেল ডেমোক্রেসিতে যাত্রা শুরু করলাম, কিন্তু ধর্ম আমাদের থেকে গেল। বিশেষ করে 2001 সালের পরে অনেক কিছু বাতিল করা হলো, অনেক কিছু থেকে গেল, তাই না? কিন্তু এখন আপনি যদি বলেন জুলাই আন্দোলনের পরে যদি আপনি যদি দেখে, তাহলে এটাকে আমরা কীভাবে ডিফাইন করবো? এটা কিন্তু একটা নতুন যাত্রা। এই নতুন যাত্রাটাকে আমি কীভাবে, আমি ওই জন্য ওকে জিজ্ঞেস করছিলাম, এটাকে আমি বলতে চাই, মানে এটা হলো এক ধরনের বৈধতাকরণ প্যারাডাইম, লেজিটামাইজড প্যারাডাইম। মানে ধর্মীয় দলগুলো কিন্তু আজকে রাতারাতি আসে নাই, এটা কিন্তু 80-র দশকের পর থেকে উত্থান হয়েছে। এবং আমি আমার অনেক গবেষণা দেখেছি যে জামাতে ইসলাম একমাত্র ধর্মীয় বাহক না, আসলে আরও দুটো বড় স্ট্র্যান্ড আছে। একটা হলো আপনার পীর বেস ধর্মীয় গ্রুপ বা সুফি গ্রুপ, আর একটা হচ্ছে আপনার কওমি মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় রাজনৈতিক উত্থান, যেখানে হাফেজ হুজুরও ছিলেন, একসময় লিড করছেন। তো আমরা এই তিনটা স্ট্রিমকে যাত্রা করতে দেখছি। এখন 24 আন্দোলনের পরে, বা এখন যদি তারা সবাই, যেহেতু আমরা এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারি, ফ্যাসিস্ট সরকার নাই, তাহলে এখন সবাই ধরেন এক ধরনের উত্তরণ হচ্ছে। এটা হলো আসলে এক ধরনের মানে কি বলবো, ইমার্জেন্ট এবং আপনার লেজিটামাইজেশন প্যারাডাইম। মানে এরা এক ধরনের বৈধতাকরণের একটা সুযোগ পেয়েছে, এবং এরা এখনও ইন এ সেন্স বাংলাদেশের রাষ্ট্র কেমন হবে, বাংলাদেশের জাতি কেমন হবে, আপনি ব্যক্তি হিসাবে কেমন চলবেন, কিভাবে চলতে হবে, আপনাকে কি করতে হবে, সো দে বিকাম লাইক এ মোরাল এজেন্টস। এর একটা ডিফাইনিং ফোর্স হয়ে মোরাল এজেন্টের প্রশ্ন হুমায়ুন যেহেতু বললো, আমি ইন্টেলেকচুয়াল মোরালিটি নিয়ে একটু কথা বলতে চাই। মানে আমি এক সেকেন্ড, এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ধর্মের যে সার্বভৌমতা আমি বলি নাই, ধর্মের সাথে রাষ্ট্রের, ধর্মের সাথে জাতির, ধর্মের সাথে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক কী হবে, এটা কখনোই স্থির থাকে না, এবং এটাকে কখনোই স্থিরভাবে ধরা যায় না। এটা একটা তরল পদার্থের মতো। এটা এই যে হিস্টোরিক্যাল পলিটিক্যাল ট্রাজেক্টরি যেটা আমি বলছি, মানে ঐতিহাসিক রাজনৈতিক যে পরিক্রমা, এই পরিক্রমার সাথে সাথে এটা বদল হয়। তো এখন আমরা একটা নতুন বদলের জায়গায় এসে দাঁড়াইছি, এবং এই বদলে আমি 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 মনে করি যে এদের এই বিভিন্ন যে ধর্মীয় গ্রুপগুলো আছে, প্রধানত মোটা দাগে তিনটা। একটা হচ্ছে জামাত ইসলাম, যারা অত্যন্ত আধুনিক বুর্জুয়া শ্রেণীর লোকজন, যারা স্টেট সম্পর্কে যাদের আগ্রহ বেশি, ক্ষমতা নেওয়ার সম্পর্কে আগ্রহ বেশি, অ্যাট দ্য সেম টাইম তারা মার্কেট সম্পর্ক চায়, নন স্টেট জিনিসও তারা চায়, তারা ক্যাপিটালিস্ট জিনিসও দখল করতে চায়। আবার অন্যদিকে কওমি কেন্দ্রিক যারা জামাতের সাথে দ্বিমত পোষণ করে, মানে মতবাদ ভিত্তিতে, এবং আপনি হয়তো জেনে থাকবেন কওমি মাদ্রাসার যিনি প্রথম দিকের রাজনীতিবিদ ছিলেন মাওলানা হাফিজ হুজুর, উনি কিন্তু একটা বই লিখেছেন, আমি আমার গবেষণায় সেটা পেয়েছি, মওদুদি ফিতনা। উনি কিন্তু সতর্ক করেছেন যে মওদুদি একটা ফিতনা, সো কওমি মাদ্রাসাওয়ালাদের কাছে জামাতের অ্যাকসেপ্টেড না। কিন্তু আবার অন্যদিকে সুফিবাদীরা যারা ছিল পীর মাজার ভিত্তিক, তাদেরও উত্থান হয়েছে, জাকের পার্টির উত্থান হয়েছে, আর অনেক দলের উত্থান হয়েছে, ইসলামী খেলাফত আন্দোলনের উত্থান হয়েছে। তো এই মোটা দাগে তিনটা ধারার যে উত্থান হয়েছে এবং তিনটা গতিপথ, এই গতিপথগুলোর একটা সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরি যদি হয়, আমি অবাক হব না।
খান রবিউল একটা সহনশীল কি বলেন? একটা সহনশীল রাষ্ট্রের জন্য ধরুন কমন আইডেন্টিফিকেশনটা কিভাবে অ্যাড্রেস করব আমরা, কারণ আমাদের নানা ধর্ম বিশ্বাস, নানা চিন্তা, রেসিয়াল নৃতাত্ত্বিক নানা পরিচয়। কমন একটা আইডেন্টিটি হচ্ছে আমাদের সিটিজেনশিপ, নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিক সবাই, দিস ইজ এ ভেরি কমন আইডেন্টিফিকেশন। বাকিগুলো যেগুলো সেগুলো আমাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন। সুতরাং এই দুটো জায়গার মধ্যে ধরেন যদি আমরা ডিমার্কেশন লাইনটা স্পষ্ট করতে পারি, তাহলে নাগরিক হিসেবে সবার অধিকার সুরক্ষিত হলে ব্যক্তি হিসেবেও সবার অধিকার সুরক্ষিত হবে। আমরা যেমন মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, বুদ্ধিস্ট, যত ধরনের সেক্ট আমাদের এখানে আছে, কোনো বিশ্বাসের কারণে, কোনো চিন্তার কারণে কেউ ধরেন নিপীড়নের ভিতরে পড়ুক, এরকম বিশ্বাস তো আমরা ধারণ করি না। আমরা চিন্তা, বিশ্বাস, তার পছন্দের স্বাধীনতায় আমরা গভীরভাবে বিশ্বাস করি। এবং এই যে সংযুক্তির সংস্কৃতিটা, এটা আমাদের এখানে ছিল, এক্সটোরশনটা আমরা করতে পারি নাই। আমরা এখন পিওরিটির নামে যে ক্যাম্পেইনে নেমেছি, এটাই সবচেয়ে আনপিওর কাজ। হ্যাঁ, যেমন ধরেন আপনি অমর্ত্য সেনের নানা, ক্ষিতিমোহন সেনেরা অসাধারণ সব কাজ করে গিয়েছেন। তার একটা ছোট্ট উদাহরণ আমি দিই, যে আমাদের মানুষেরা প্রচণ্ড রকমের গ্রহণ উন্মুখ ছিল। আর্যরা যখন এখানে আসছেন, ক্ষিতিমোহন সেন একে একে দেখিয়েছেন যে কি পরিমাণ রোন রেজিস্ট্যান্স ছিলেন আমাদের নোন অ্যারিয়ানেরা। কারোর সঙ্গে কোনো বিবাদে যায়নি, কোনো ঝগড়া যায়নি, কোনো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেনি, বরণ করেছে। মানে গ্রহণের সংস্কৃতি আমাদের একটা মৌলিক চরিত্র। আপনি এখনও গ্রামে যান, গিয়ে একটা অচেনা গ্রামে ঢোকেন, গিয়ে তৃষ্ণার্ত অবস্থায় একটা বাড়ির দরজার কড়া নাড়েন, বলেন মা আমার এক গ্লাস পানি লাগবে, আপনাকে কেউ প্রশ্ন করবে না তোমার ধর্ম পরিচয় কি, তুমি কই থেকে আসছো, প্রথমে আপনাকে এক গ্লাস পানি এগিয়ে দিবে। এই যে আমার পানির সঙ্গে হয়তো এক মুঠ এক মুঠো মুড়ি একটা গুড় অথবা দিবে, অথবা গুড় একটা মুড়ি দিবে। দিবে। এই অভিজ্ঞতা আমার হয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এক্সটর্শনটা, ইতিহাসের এসেন্সগুলোকে এক্সট্রাক্ট করে রাষ্ট্র কাঠামোর ভিতরে ব্লেন্ড করা, সিমেন্টিং করা, আমরা টাইলস লাগাই না, সুন্দর সুন্দর ডেকোরেটিভ করি না। তো এই যে আমাদের যে কালচারাল যে ভ্যালু, আমাদের যে বিলিফ সিস্টেম, আমাদের যেমন আপনি ধরেন অ্যাকালচারেশন হয় নাই, আমাদের পার্সিয়ান মিউজিকের সঙ্গে ইন্ডিয়ান মিউজিকের অ্যাকালচারেশন হয় নাই, হিউজ হয়েছে। এবং উস্তাদ আলাউদ্দিন খাঁ কত চমৎকার করে এগুলো বলছেন। আমি একটা কাজ করছি আর আমার এলাকার একজন বিখ্যাত শরৎ বাদককে নিয়ে, আপনার তিনিও দেখাচ্ছেন, নাম কে? উনি তালন্দর জমিদার ছিলেন, রাধিকা মোহন মৈত্রীয়। রাধিকা মোহন মৈত্রী হি ইজ দ্য মিয়াস্ত অফ শরৎ। আমি তার বায়োগ্রাফার, যিনি আজীবনিকার, তার সঙ্গে জয়েন্টলি কাজ। সুতরাং মিউজিকের ক্ষেত্রেও কিন্তু আমাদের দারুণভাবে একটা অ্যাকালচারেশন হয়েছে। সুতরাং এবং এটা একটা প্রবাহমান ধারা। পুরো অ্যাবসোলিউটলি ইসলামিজম, পুরো অ্যাবসোলিউটলি হিন্দুইজম মানে ব্লক তৈরি করা, মানে এরকম ডেঞ্জারাস কমিউনিটি, সমাজ এবং রাষ্ট্রের কথা ভাবতে পারি না। এই ধরনের ইডিওলজি বেস ডিভিশনগুলোকে আমাদের রিকনসিডার করে নিউট্রালাইজ করতে হবে এবং রাষ্ট্রকে সর্বজনীন রাষ্ট্রে পরিণত করতে হবে। দিস ইজ দ্য মাই বটম লাইন। ডক্টর হুমায়ুন কবির বলছিলেন যে ঐক্য আমাদের দরকার। 24শে অভ্যুত্থানের পর, অভ্যুত্থানের একটাই ছিল, ঐক্যবদ্ধ হয়েছিল বলেই সরকারকে চলে যেতে হয়েছিল। 24শে অভ্যুত্থানের পর ঐক্যের কোনো সম্ভাবনা আছে, না বিভাজন বেড়েছে? জটিল প্রশ্ন। আসলে বিভাজনটাকে বোঝার জন্য আমাদের আরেকটা শব্দ বোঝা দরকার, সেটা হচ্ছে বিভাজনটা হচ্ছে ধরেন একে অপরে আলাদা শুধু না, তারা একে অপরে প্রতিদ্বন্দ্বী এবং কখনো কখনো শত্রুও বটে। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী ভাষা। তো আর আরেকটা জিনিস আমরা জানি, সেটা হলো বৈচিত্র্য, যেটা বলতেছিল। বৈচিত্র্যটাও কিন্তু এক ধরনের আলাদা আলাদা জিনিস, কিন্তু বৈচিত্র্যের একটা শর্ত থাকে যে একত্র হওয়া, একত্র থাকে। তো এখন বৈচিত্র্য ওইটাও কিন্তু অনেকগুলো মানে বিভাজিত বিষয় আর কি, অনেকগুলো জিনিস কিন্তু আলাদা আলাদা। কিন্তু বৈচিত্র্যের একটা বৈচিত্র্যের সাথে আরেকটা বৈচিত্র্যের ওইরকম যে সংঘর্ষ বা ওইরকম যে মানে অসহ অবস্থান, সেটা থাকে না, তারা বরং সহ অবস্থানই করতে চায়। তো এখন আমার যেটা মনে হয় যে বাংলাদেশে 24-এর পরে রাতারাতি আমাদের ঐক্য আসবে না। আমি যেটা আগে বলছিলাম যে আমরা এখনো একটা ট্রায়াল অ্যান্ড এরর, মানে যতই আমরা ঐকমত্য কমিশন করি না কেন, আমি সহজে ঐক্য আসবে না, এত সহজে আসবে না। কিন্তু আমরা ঐক্য হবার জন্য যে আমাদের যে প্রচেষ্টা শুরু হয়েছে সেটা সবচেয়ে বড় জিনিস। এবং এই প্রচেষ্টা যদি আমাদের চলতে থাকে এবং একটা পর্যায়ে আমাদেরকে ঐক্যে আসতেই হবে, আমাদের কোনো খান রবিউলকে একটি প্রশ্ন করি। এখানে তো একটা মোটা দাগে দুই ভাগ করা হয়, ধর্মীয় সামনে নির্বাচন, ধর্মভিত্তিক দল বা ধর্মীয় নামে দল, আর এক ধরনের মধ্যপন্থী বা সেকুলার দল।
কিন্তু নির্বাচনকে সামনে রেখে দেখা যাচ্ছে ধর্মভিত্তিক দল যতটা না ধর্মের কথা বলে, সেকুলার দলগুলো আরও বেশি ধর্মের কথা, তাদের চেয়ে বেশি ধর্মের কথা বলে, এবং কে আসল ইসলাম কে নকল ইসলাম এটা নিয়ে বিতর্ক করে। এটা তারা ধরেন পপুলার মানে পলিটিক্সের অংশ। এটা মানে জনতুষ্টি জনতুষ্টি মানে খুব সস্তা কথা বললে যদি মানুষকে তুষ্ট করা যায়, ভোটের বাক্সটা বাড়ানো যায়, সেই কাজটাই করে। দেখা যাচ্ছে যে কথাটা হয়তো বিএনপির বলার কথা, সেই কথাটা হয়তো জামাত ইসলাম বলছে, বা জামাত ইসলামের কথা বিএনপি বলছে। এভাবে ধরেন একটা কেমোফ্লেজ সিচুয়েশন তৈরি করা হয়। হ্যাঁ, এই কেমোফ্লেজ সিচুয়েশন তৈরি করা হয়, কিন্তু ওই যে আমি শুরুতে যেটা স্টুয়ার্ট মিলের কথা বললাম, যে জনগণ যদি চিনতে পারে, জনগণের যদি চিনার শক্তি হয়, সেই জায়গাটাতে আমাদের আস্থাটা রাখতে হবে। কারণ এটা তো ভোট ইজ নট অনলি ম্যাটার অফ মানে কাস্টিং, ইটস অলসো ম্যাটার অফ কাউন্টিং। হ্যাঁ, যে লোকজন যে ভোট দিচ্ছে সে ভোটটা কোয়ালিটি ডিসিশন নিয়ে চিন্তা ভাবনা করে করতে পারছে কিনা, সেই ধরনের পরিস্থিতি আমরা এখনও তৈরি করতে পারিনি। আমি অন্য কোনো আলোচনা হলে থিওরিটিক্যাল আরেকটা পার্সপেক্টিভ নিয়ে কথা বলা যায়। আমাদের ভোটের পুরো কালচারটা একটা কনফাইনমেন্ট কালচারের ভিতরে আছে। মানুষ জীবন জীবিকার নিশ্চয়তা, চাকরির নিশ্চয়তার বিবেচনা করেই ভোটের সিদ্ধান্ত দেয়, রেদার দ্যান পলিটিক্স অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট। ডক্টর হুমায়ুন কবির, আর যদি কোনো কিছু বলার না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি, বা আপনার কোনো উপসংহার টানার কোনো? মানে আমরা মনে হয় সবাই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, কারণ আমরা সবাই বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশের মানুষকে ভালো দেখতে চাই। মানে আমি নিজেও আমরাও বাংলাদেশে ভালো চাই, বাংলাদেশের মানুষের ভালো চাই, এবং বাংলাদেশটা সবার হোক। হ্যাঁ, শুধু কতিপয় রাজনীতিক, কতিপয় ব্যবসায়ী বা কি বলে এই সুবিধাবাদী মানুষের না হোক, এরকম একটা বাংলাদেশ চাই। আগামী নির্বাচন হয়তো সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনি বললেন যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা আর একটু সামনে এগিয়ে নেবে, এটাই আমাদের চাওয়া। জাস্ট আমি বলতে চাই, অনেকগুলো সম্ভাবনার ভেতরে আপনি শেষ করবার আগে আরেকটা বড় সম্ভাবনা আমি দেখতে চাই, যে একটা সময় ছিল যে নতুন জেনারেশনের ছেলেমেয়েরা রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখতো, এই কারণে যে রাজনীতি একটা নোংরা জায়গা, বাবা মারা বলতো যে রাজনীতি যাস না, মিছিলে যাস না। কিন্তু এখন বাংলাদেশের রাজনীতির একটা যে গণজাগরণ হয়েছে, মানে সবাই রাষ্ট্র কাঠামোটা কেমন হবে, দেশটা কেমন হবে, জাতিটা কেমন হবে, সবাই যে সবার ভিতরে, বিশেষ করে নিউ জেনারেশন ছেলে মেয়েদের ভিতরে যে জাগরণ হয়েছে, তারা যে রাজনীতিতে আগ্রহী হয়ে আসছে, এটা একটা বড় পরিবর্তন বাংলাদেশের জন্য। আমরাও এই সম্ভাবনাকে সম্ভাবিত হোক, সম্ভাবনা টেকসই হোক এবং মানুষকে পথ দেখাক, আর আমাদের অতীত জীর্ণতা মুছে ফেলে সামনে এগিয়ে যাই। আপনাদের দুজনকেই শুভেচ্ছা চর্চার পক্ষ থেকে। এতক্ষণ আমরা কথা বললাম থমসন রিভার্স ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির ও ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসের অধ্যাপক খান রবিউল আলমের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।